যেই আম চিপা যায় সেই আম ধরতে হয়। আপনি শত্রুতা তৈরি করবেন একটা দেশের সাথে, দেশের জনগণকে খুশি করার জন্য কথা বলবেন, তারপর যখন ওই দেশকে বিগড়ে দিবেন তারা আমাদেরকে মারা শুরু করবে, আর তখন আপনি এসে বলবেন যে ভাই এটা এখন আর সম্ভব না, আমরা অন্য লাইনে এটা চেষ্টা করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর অ্যাজ এ ইন্টারন্যাশনাল প্লেয়ার তিনি একটা জিনিস ভালো বোঝেন, জনগণ কি শুনতে চায়, আর তিনি ওই কাজগুলাই খুব বেশি করছেন। ভারতের সাথে যে পাঙ্গাতে জড়িত হয়েছি, আপনি দেখেন আজকের দিনে এসে যখন ভারতের চোখে চোখ রেখে আমাদের কথা বলার দরকার, রাষ্ট্র টু রাষ্ট্র, ওই রাজু ভাস্কর্য বসে সার্জিস কি বলল, হাসনাত কি বলল, আর আমাদের কয়েকজন ইনফ্লুয়েন্সার কি বলল, ডাজন্ট ফ্যাক্ট। ফ্যাক্ট হচ্ছে আপনাকে সীমান্তে ভারতকে মোকাবেলা করতে হবে, আপনার ক্যাপাবিলিটি থাকতে হবে। ডক্টর ইউনূসের সরকার আসার পরও প্রতিদিন বাংলাদেশ ভারত সীমান্তে বাংলাদেশিরা মারা যাচ্ছে। এভারেজের সংখ্যাটা কম না, কিন্তু এই যে ইদানিং যে সময়টার মধ্যে পুশিন ইস্যুটা আসলো, আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ভারত প্রতিদিন 10 জন 20 জন 50 জন যখন যেটা মন চাচ্ছে এই পরিমাণ মানুষ বাংলাদেশে তারা পুশিন করছে। সরকারের পদক্ষেপ কি? আসুন দেখি ভারতের কাছে কিভাবে হার মেনেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকার। আমরা মনে করি এটা কোনোভাবেই আমাদের পররাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্যটা আমরা নিন্দা জানাই। প্রবাসীদেরকে নিয়েও একটা বক্তব্য একটু আগে দিচ্ছেন, ওনার ওই বক্তব্যেরও নিন্দা জানাই যে বাঙালির কারণে কি বিদেশে আমাদের ভিসা বন্ধ হচ্ছে। এখন আসেন, ভারত থেকে জোর করে বাংলাদেশে পুশিন করা হচ্ছে, এটার সমাধান কি? তোনার বক্তব্য এটা ঠেকানো সম্ভব না, তাইলে খুইলা দেন, আমাদের বিজিবি রাইখা লাভ কি? আপনারা সরকারে বসে থেকে মানে কাজটা কি? ওনার বক্তব্য এটি বন্ধ করতে ভারত সরকারকে আজ বা আগামীকাল আরেকটি চিঠি দেবে বাংলাদেশ, যে ডক্টর ইউনূস চিঠি পাঠাইছে, মোদি একদম পাগল হয়ে চুম্মা চুম্মা দিয়া এই চিঠি পড়বে নাকি? নাকি পররাষ্ট্র উপদেষ্টা চিঠি পাঠাইছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে জয়শঙ্কর চুম্মা চুম্মা দিয়া পড়বে? কোনটা? আমরা বুঝতে চাচ্ছি বিষয়টা। চিঠি দিয়া সীমান্তে পুশিন ঠেকাবেন ভারত করবে? আপনার নমুনা মনে হচ্ছে ভারতের সাথে ওই সুসম্পর্ক রাখছেন? পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য আজকে যে এর আগে চিঠিতে দিল্লিকে বলা হয়েছিল তারা যেন সঠিক পদ্ধতি অনুযায়ী পাঠায়, তো আপনার কথা শুনছে? তারা কিছু ক্ষেত্রে বলেছে যে এই ক্ষেত্রে কিছু জট আছে, তোমরা সেগুলো ঠিকমতো করছো না। আমরা চেক করে দেখেছি খুব দীর্ঘদিনের তালিকায় ভারতে অনেক অবৈধ অভিবাসী আছে বাংলাদেশের, এবং আমরা পাশাপাশি এটাও দেখছি যে আসলে তাদের তালিকা অনুযায়ী আমরা চেক আপ করে অনেককে নিয়েছি। এখন আমরা চেষ্টা করছি কনসুলার ইস্যু নিয়ে একটা মেকানিজম আছে, সেটাকে ব্যবহার করে এই জিনিসটাকে একটা নিয়মের মধ্যে নিয়ে আসার। আমরা চাইলে নিয়মিত পদ্ধতিতে জিনিসটি হতে পারে, নিয়মের বাহিরে যেন না যায়। তো সীমান্ত হত্যা নিয়ে, তো সীমান্ত হত্যার বিষয়ে আমরা প্রতিবাদ করছি, নমনীয়তার কোনো সুযোগ নেই, শক্ত ভাষায় প্রতিবাদ চলবে। আর প্রতিবাদের মাঝখান দিয়ে ভারত আমাদেরকে মারা দেবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে আমরা বরাবরই বলতাম যে আওয়ামী লীগ ভারতের দোসর, তারা কোনো কিছু বলে না। বলা হয় যে বাঙালিরা কেন ওই দেশে গিয়ে ব্ল্যাক কি বলে যে ব্ল্যাক মার্কেটে মালামাল কিনতে যায়, বেচতে যায়। আপনি পরিবর্তন কি দেখছেন? ওই যে খালিদ মহিউদ্দিন একটা কথা বলছিল যে কথায় কথায় খালি ভারত নিয়ে কথা বলে পাকিস্তানপন্থী জনগণের অথবা ভারত বিরোধী যারা যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে আপনারা মজা পাচ্ছেন, বিএনপিরও ভারতের টিমে ঠেলা দিয়া আরেকটা টিমরে মজা দিচ্ছেন। তো কার্যত ভারতের সাথে আপনি কোন চুক্তিটা বাতিল করছেন আওয়ামী লীগের? কার্যত ভারতের বিরুদ্ধে আপনি কোন অ্যাকশনটা গেছেন? কার্যত ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে কোন বিচারটা দিচ্ছেন যে ভারত এই জায়গায় কথা শুনছে না? কোন ভূমিকা? কার্যত শেখ হাসিনাকে ফিরাতে এই সরকার আসলে কোনো ভূমিকা নিচ্ছে নাকি সব মুখে মুখে আর খালি ধুমধাম একটু বলে বাঙালি, লাফাইতে থাকে, চিল্লাইতে থাকে, গান্ডুর জাতি আমরা। আরে আশ্চর্য, একটা দেশ প্রতিনিয়ত ঠেলা দিচ্ছে ভাই, এগুলা তো তলে তলে বলা যায়, কিন্তু প্রকাশ্যে যখন আপনি বলছেন গণমাধ্যমে আসতেছে তহিদ সাহেব, তো এগুলোতে ভারত কি দিচ্ছে? হাহারিয়ে দিচ্ছে, আমাদের ভিডিও তো দিচ্ছে। আরো বলেন ভারতকে মোকাবেলা করব। 3 মিনিট টিকবেন, 3 মিনিট ভারতের সাথে যুদ্ধ লাগলে একটা অস্থিরতা লাগাই দিয়া আপনারা নাই হয়ে যাবেন প্রত্যেকেই, বাংলাদেশের 12টা বাজবে। এই সংস্কার খেলা বন্ধ করে নির্বাচনের দিকে গিয়া রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেন। এবার সবাই নির্বাচনে আসুক, এনসিপি আসুক, সবাই আসুক, জনগণ যারা ভোট দেয় সরকার গঠন করবে। যদিও বিষয়টি নিয়ে অলরেডি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে বিভিন্ন মহল থেকে। বাংলাদেশ এবং বাংলাদেশের স্বাধীনতা, 1971, এই জিনিসগুলোর সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা অনন্য নাম। তো সেই যে নাম 1971 থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত নানান পরিক্রমায়
আজকে আমরা দেখছি যে গতকালকে একটা নতুন অধ্যাদেশ জারি করেছে সরকার। সেই অধ্যাদেশে শেখ মুজিবুর রহমান সহ 4 শতাধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল করা হয়েছে। তবে আমরা এতটুকু বুঝি, বাংলাদেশের গেল আমাদের এই স্বল্প বয়সে আর কি যতটুকু দেখছি, কোন সরকার আসলে নতুন নতুন আইন হয়, পরবর্তী সরকার আসলে আবার এগুলা বদলাইয়া নতুন হয়, যারা এগুলা করেন তাদের বিরুদ্ধে আবার আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এটা কতদিন টিকবে সেটাই হচ্ছে কথা। বীর মুক্তিযোদ্ধার নতুন সংজ্ঞা নির্ধারণ করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। আইনের সংশোধিত অধ্যাদেশ জারি করেছে সরকার। সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীরাই হবেন বীর মুক্তিযোদ্ধা, মানে যারা ফিজিক্যালি মাঠ পর্যায়ে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে লড়াই করেছেন, শুধুমাত্র তারাই পাবেন বীর মুক্তিযোদ্ধা। আর এই আইনের ফলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম এবং শহীদ তাজউদ্দিন আহমেদ সহ 1970 সালের নির্বাচনে বিজয়ী 4 শতাধিক রাজনীতিবিদ মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করে দেওয়া হয়েছে। গতকালকে রাতে এই অধ্যাদেশ যেটা জারি করা হয়েছে সেটা জারি করেছে আইন, বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ডক্টর আসিফ নজরুলের যেই মন্ত্রণালয় আছে। নতুন অধ্যাদেশে 1970 সালের নির্বাচনে বিজয়ী 4 শতাধিক রাজনৈতিক নেতার পরিচয়ে মুক্তিযুদ্ধের সহযোগী হিসাবে নির্ধারণ করা হয়েছে। মানে এখন থেকে বঙ্গবন্ধু আর বীর মুক্তিযোদ্ধা না, বা যে 400 জন প্লাস যাদের এই ট্যাগটা সরিয়ে নেওয়া হয়েছে তাদেরকে মুক্তিযুদ্ধের সহযোগী, সরাসরি মুক্তিযোদ্ধা তারা না। সরকারের বক্তব্য যে আপনার এখানে তারা ফিজিক্যালি মাঠ পর্যায়ে যুদ্ধ করেননি। সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী মুক্তিযুদ্ধকালীন প্রবাসী বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পৃক্ত ও এমপিএ যারা প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন, যারা গণপরিষদের সদস্য হয়েছিলেন, এখন থেকে তারাও মুক্তিযুদ্ধের সহযোগী হিসাবে বিবেচিত হবেন। এতদিন তারা বীর মুক্তিযোদ্ধা হিসাবে বিবেচিত হতো। এটার আমাদের সংশোধিত অধ্যাদেশের বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞায় বলা হয়েছে 1971 সালের 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত দেশের অভ্যন্তরে গ্রামে গঞ্জে যুদ্ধের প্রস্তুতি, আভ্যন্তরীণ প্রশিক্ষণ নিয়েছেন এবং যেসব ব্যক্তি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশের সীমানা অতিক্রম করে ভারতের বিভিন্ন প্রশিক্ষণ ক্যাম্পে তাদের নাম অন্তর্ভুক্ত করেছিলেন এবং বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের লক্ষ্যে পাকিস্তানের বিরুদ্ধে ফিজিক্যালি যুদ্ধে লিপ্ত হয়ে হানাদার এবং দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী, তাদের এদেশীয় সহযোগী রাজাকার, আল বদর, আল শামস, তৎকালীন মুসলিম লীগ, জামাত ইসলামী, নেজামি ইসলাম এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছে। এরূপ সকল বেসামরিক নাগরিক এবং উক্ত সময়ে যাদের বয়স সরকার কর্তৃক নির্ধারিত সর্বনিম্ন বয়সের মধ্যে আছে, এখানে বিভিন্ন ক্রাইটেরিয়াতে তারাই বীর মুক্তিযোদ্ধা হিসাবে অন্তর্ভুক্ত হবেন। এর বাইরে হানাদার এবং দখলদার পাকিস্তানি বাহিনী এবং তাদের সহযোগী কর্তৃক নির্যাতিত সকল বীরাঙ্গনা এবং মুক্তিযুদ্ধকালে আহত বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা প্রদানকারী ফিল্ড হাসপাতালের সকল ডাক্তার, নার্স এবং চিকিৎসা সহকারীদের বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হয়েছে। অলরেডি এ নিয়ে রাজনীতির মাঠে চলছে নানান বক্তব্য, কারণ এই বিষয়টাকে অনেকেই কাউন্টার করছেন, যেটা সরকারের একটা উদ্দেশ্য প্রণোদিত আপনার এই অধ্যাদেশ। এটা বঙ্গবন্ধু সহ আওয়ামী লীগের যারা ওই পর্যায়ে জাতীয় নেতা ছিলেন তাদেরকে কৌশলে আসলে যে জায়গাটা স্বাধীনতা 71 এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এটা আওয়ামী লীগ সহ বিভিন্ন জায়গা থেকে এই ধরনের বক্তব্য আছে। বাট সরকার মনে করছে বীর মুক্তিযোদ্ধা হবে তারাই সরকারের, কারণ যে যারা ফিজিক্যালি মাঠ পর্যায়ে লড়াই করেছে আর যারা সাপোর্ট করেছে তারা সহযোগী হবে। দেখা যাক এই আইন কতদিন থাকে অথবা কি হয়, সময় বলে দেবে। ভালো থাকুন।